আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। শুক্রবার ৮ই মে সন্ধ্যায় ওড়িশার উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরিকৃত যে মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট বা ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ যে অগমেন্ট রয়েছে টিএআরএ, এই সিস্টেমের সফল যে ফ্লাইট ট্রায়াল রয়েছে তা সম্পূর্ণ করেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই টিএআরএ যে প্রযুক্তি রয়েছে এটি বোমাকে নিখুঁত এবং লক্ষ্যভেদী অস্ত্র রূপে রূপান্তর করতে সক্ষম, যেটি হাইপারসনিক মিসাইল বা বিভিন্ন ধরনের যে গ্লাইড ভেহিকেল মিসাইল রয়েছে যার ওয়ারহেড দিক পরিবর্তন করতে পারে, এই ধরনের প্রযুক্তিতে ব্যবহার করা হয়। ভারত দাবি করছে এই ধরনের প্রযুক্তির সফল ট্রায়াল তারা সম্পন্ন করেছে। দেখুন, ভারতের পক্ষ থেকে যদিও আনুষ্ঠানিকভাবে টেকনিক্যাল তেমন কোনো তথ্য দেওয়া হয়নি, তবে প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানা গেছে পরীক্ষাকৃত ক্ষেপণাস্ত্রটি দেখতে অগ্নি 6 এর মতো না হলেও এটি নিশ্চিতভাবে আইসিবিএম শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখুন, বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল ভারত 10,000 কিলোমিটার দীর্ঘ পাল্লার রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে আইসিবিএম, সেটা পরীক্ষা করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 10,000 কিলোমিটার রেঞ্জের সেই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হয়েছে গতকালকে। আর যদি এটি সফল হয় তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার পর ভারত চতুর্থতম দেশ হতে চলেছে এই 10,000 কিলোমিটার রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার অধিকারী হতে। দেখুন, হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তির পরীক্ষা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এই অগ্রগতির অর্থ হল অত্যন্ত জটিল রকেট প্রোপালশনাল এবং গাইডেন্স সিস্টেম এবং বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের প্রযুক্তিতে ভারত বিশেষ দক্ষতা অর্জন করেছে। এটি মূলত পারমাণবিক হামলার পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা নিশ্চিত করে, যা অন্য যে কোনো দেশের শক্তিকে আক্রমণ থেকে বিরত রাখার যে বাধ্যবাধকতা রয়েছে সেখানেও একটি সমীকরণ বা রেড লাইন তৈরি করে। একটি দেশ যখন 10,000 কিলোমিটার মানে তার মূল ভূখণ্ড থেকে কয়েকটি মহাদেশে আক্রমণ করার সক্ষমতা অর্জন করে, তা আবার গ্লাইড ভেহিকেল হাইপারসনিক প্রযুক্তিতে, সেটি কিন্তু চীনের যে DF-21, রাশিয়ার যে সামার্ট রয়েছে তার ক্যাটাগরিতে না হলেও তার পর্যায়ে একেবারে তাকে যুক্ত করে, যেটি বৈশ্বিক শক্তিতে ক্ষমতার ব্যালেন্সের পরিবর্তন এবং নতুন করে উত্থানের বিষয়গুলো নিশ্চিত করে। আর এটিও বলে যে বর্তমান পৃথিবীর অনিরাপদ পরিস্থিতিতে সামরিক যে রেস রয়েছে, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা অর্জনের যে রেস রয়েছে তা কতটুকু দ্রুত গতিতে প্রতিযোগিতামূলকভাবে চলে গেছে। দেখুন, একদিকে যখন ভারত তার 10,000 কিলোমিটার রেঞ্জের হাইপারসনিক মিসাইল অগ্নি 6 তৈরির যে পরীক্ষা রয়েছে তা ধাপে ধাপে সম্পন্ন করছে, ঠিক এমত অবস্থায় পাকিস্তান তার যে ফাতা ক্রুজ মিসাইল রয়েছে 750 কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তার পরীক্ষা করেছে। পাকিস্তান বলছে যে এই ধরনের মিসাইল ব্যাপক ভিত্তিতে তারা উৎপাদন করবে, যেটি প্রতিবেশী যে সীমান্তবর্তী তাদের প্রতিপক্ষ রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 10,000 কিলোমিটার দূরে তাদের প্রতিদ্বন্দ্বী নয়। এখানে পাকিস্তানের জন্য গেম চেঞ্জার হিসেবে ভূমিকা পালন করতে পারে চীনের থেকে যে পাওয়ার সম্ভাবনা রয়েছে J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। দেখুন, যদিও চীনের সঙ্গে এই শেনজেন J-35 যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, এই চুক্তির বিষয়ে পাকিস্তান এবং চীন বিস্তারিত বলছে না, তবে এই চুক্তিটি সম্পাদন হয়ে গেছে দুই পক্ষই বলছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ প্রথম চালানের যে J-35 বিমান রয়েছে পঞ্চম প্রজন্মের, সেটি দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে পাকিস্তানে পৌঁছবে। আর এটি অন্যতম গেম চেঞ্জার সক্ষমতা বৃদ্ধি হতে চলেছে পাকিস্তানের জন্য, কারণ ভারতের কাছে এখন পর্যন্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের কোনো প্ল্যাটফর্ম নেই এবং খুব শীঘ্রই ভারত হাতে পাবে এই ধরনের সম্ভাবনাও কম, কারণ দীর্ঘ সময় ধরে তারা রাশিয়ার সঙ্গে Su-57 এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিছু কিছু সময় শোনা যাচ্ছিল F-35 এর যে যুদ্ধ বিমান রয়েছে পঞ্চম প্রজন্মের তা ক্রয়ের ইস্যুকে কেন্দ্র করে। তবে কোনো ধরনের সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়েছে তার কোনো তথ্য নেই। সেখানে পাকিস্তান এই বিমানটি ডেলিভারি পাচ্ছে এবং 40টির কাছাকাছি ধাপে ধাপে তারা এই বিমানগুলো ডেলিভারি পাবে, যেটি ভারতের আকাশ সীমায় প্রবেশ করে S-400 বা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যবস্থার জন্য খুবই বড় ঝুঁকি তৈরি করতে পারে এবং ভারতের কাছে প্রথম লাইন অফ ডিফেন্স হিসাবে বর্তমানে যে রাফায়েল বিমান রয়েছে সেটিও কিন্তু পূর্বের যে সংঘাত রয়েছে সেখানে এই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে সেই ঘটনা প্রমাণিত অনেকটাই। যদিও যুদ্ধ বিমানের কোয়ান্টিটি, লজিস্টিক্স সাপোর্ট এবং বিভিন্ন কূটনীতিক ক্ষেত্রে ভারতের পেশি শক্তি অনেক বেশি, তবে এক্ষেত্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের প্রযুক্তি, বিশেষ করে চীনের কিল চেইনের অধীনে এই J-35 মারাত্মকভাবে কিন্তু সমীকরণ পাল্টে দিতে পারে, যেটি ভারতের সামরিক বিশেষজ্ঞদের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ। আর এই জন্যই কিন্তু তড়িঘড়ি করে এই অঞ্চলের ভেতর যে সামরিক অস্ত্রের রেস রয়েছে তা অত্যন্ত বড় ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে। দেখুন, কোনো রিজনে যখন যুদ্ধ শুরু হয় বা বড় দুইটি পারমাণবিক দেশের মধ্যে যখন কোনো সামরিক সংঘাত শুরু হবে, আপনি যুদ্ধ করতে চান বা না চান, আপনার দেশের অবস্থান যদি এর মধ্যমধ্যি বা সংশ্লিষ্ট হয়, সেই যুদ্ধের প্রেক্ষাপট সেই দেশকে প্রভাবিত করবে। যেমন বাংলাদেশকে অবশ্যই প্রভাবিত করবে এবং আঞ্চলিক অনিরাপত্তা এবং ঝুঁকিও তৈরি হবে। প্রশ্ন হলো, এই ঝুঁকি মোকাবেলার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত বা প্রস্তুতি নিচ্ছে? পাকিস্তান যুদ্ধবিমান ক্রয় করছে, ভারত বিভিন্ন মিসাইল পরীক্ষা করছে, বাংলাদেশ কি করছে? বাংলাদেশের এই ক্ষেত্রে প্রস্তুতি কি? দেখুন, আগামী কিছুদিন পর হয়তো আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন তিনি চীন সফর করবেন। আসার ক্ষেত্র রয়েছে চীনের সঙ্গে কোনো চুক্তি বা কোনো সামরিক পদক্ষেপ হতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। দেখুন, বাংলাদেশের শেষ নির্বাচনের মাত্র ৩ দিন পূর্বেই ডক্টর ইউনূসের সরকার এবং অন্তর্বর্তী সরকার যেইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে গেছে এবং চুক্তিগত কৌশলগত অনেক কিছু গোপনীয়তা রেখে গেছে, তার সেখান থেকে চীনের সঙ্গে বড় কোনো সামরিক চুক্তিতে বা ক্রয় চুক্তিতে যাওয়ার বিষয়টা খুবই ক্ষীণ সম্ভাবনা। কারণ সেখানে পরিষ্কারভাবে কিন্তু অনেক এমন শর্ত রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা করতে পারি না। বাংলাদেশের জন্য বিষয়টা কতটুকু হতাশাজনক চিন্তা করুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা চুক্তি করেছি, অথচ এই চুক্তি বাংলাদেশের মানুষকে জানাতে পারবে না অন্তর্বর্তী সরকার, সেই শর্ত আমরা মেনে নিয়েছি। অথচ যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ে সেই চুক্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। মানে তাদের জনগণকে তারা ঠিকই জানিয়েছে যে আমাদের স্বার্থে বাংলাদেশের সঙ্গে আমরা যে চুক্তি করেছি সেটা আমরা লাভবান হয়েছি। দেখুন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ১৩১টি শর্ত দিয়েছে। ১৩১টি শর্ত যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মানবে, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবে মাত্র ৬টি শর্ত। চিন্তা করুন। দেখুন, এই ধরনের চুক্তি বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয়নি এবং সামনেও হবে কিনা সন্দেহ। তবে এই ঐতিহাসিক ঘটনা ডক্টর ইউনূসের সরকার ঘটিয়ে গেছে। দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ এবং যারা প্রগতিশীল রাজনৈতিক দল রয়েছেন তারা এই বিষয়ে কি করেন। কারণ ডক্টর ইউনূসের সরকার পরিষ্কারভাবে দাবি করছে এই চুক্তি দুইটি বড় যে রাজনৈতিক দল রয়েছে তাদের অনুমতি নিয়েই তারা করেছেন। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এর বিস্তারিত লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়ী। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।